হ্যালো। হ্যালো। হ্যাঁ এলিনা ম্যাম। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি কোথায়? আগে হ্যাঁ ম্যাম, আমি লোকেশনেই আছি। আচ্ছা, ভেতরে চলে এসো, ঠিক পেছনের আছে। দিকে। আমি ওখানেই আছি। হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে গেছি। ঠিক আছে। তো বড় অদ্ভুত জায়গা। এলিনা ম্যাম, এলিনা ম্যাম, কেউ আছেন? হ্যাঁ হ্যালো। তুমি কোথায়? ম্যাম আমি পৌঁছে গেছি, আমি নিচে দাঁড়িয়ে আছি বিল্ডিং এর। আচ্ছা, একটা কাজ করো, ওপরে চলে এসো। ম্যাম উপরে? হ্যাঁ, ওপরে তাড়াতাড়ি এসো। ওকে ঠিক আছে ম্যাম, আমি আসছি। ওকে। ম্যাম আমি এসে গেছি। এলিনা ম্যাম, ম্যাম। আর ইউ শিওর এটা এটা সেই কেসটা? আই এম 100% শিওর স্যার, এটা ওই কেসটাই। তবে আমরা যা ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী মনে হচ্ছে যে এই মার্ডারটা চুরির জন্য হয়েছে। এই ছেলেটা ডেলিভারি জিনিস নিয়ে যাচ্ছিল হয়তো, আর কেউ ওকে আটকে লুট করার চেষ্টা করছিল, আর তাই হয়তো ও ওকে মেরে দিয়েছে। বিনীত, তোমার এরকম কেন মনে হচ্ছে যে এর পেছনে অন্য কেউ আছে? কারণ স্যার যা হয়েছে তার আগেই আমি তার সাথে ফোনে কথা বলেছি। আর আমিও শুনেছিলাম স্যার। আমি তোমার বয়ফ্রেন্ডের জন্য অনেক আগেই অর্ডার করে দিয়েছিলাম। আচ্ছা তোমার ওই ওয়েবসাইটের কি হলো? 3 ইয়ার্স অনলাইন। আমি তো অর্ডার করেছি, বুঝতে পারছি না ডেলিভারির ছেলেটা কোথায়। দেখো, কল করো। হ্যাঁ হ্যালো। আরে আপনি কোথায়? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সরি স্যার, আধ ঘন্টার মধ্যেই আসছি। আমার ক্লায়েন্ট অ্যাড্রেস দিয়েছিল এক জায়গায় আর ডেকে পাঠালো আমাকে আরেক জায়গায়। শুধু আমি সেই জায়গাটাই খুঁজছি। প্লিজ স্যার একটু ওয়েট করুন। দাদা, এই এসজে মিল কোথায়? এসজে মিল ওইখানে। কার সাথে কথা বলছেন? সোজা? হ্যাঁ স্যার, এই তো আমি আর আধ ঘন্টার মধ্যেই আসছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। কিন্তু ও পৌঁছয়নি স্যার, আমরা বুঝতে পারলাম না যে কি হয়েছে। তারপরে আমি একটা নিউজ পেপারে আর্টিকেল দেখলাম আর ওকে বললাম, আর আমরা ভেবেছিলাম যে এটা ওই। স্যার একদম পরিষ্কার শুনেছিলাম, ও কাউকে এসজে মিলের অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। তাহলে তো এটাও হতে পারে যে যার জিনিস রাজ ডেলিভারি করতে যাচ্ছিল সেই লোকটাই হয়তো রাজকে ফোন করেছিল আর ওখানে ডেকে নিয়েছে এসজে মিল কম্পাউন্ডে। স্যার আমরা তো এটা র্যান্ডম রবারি কেস ভাবছিলাম, এটা তো মার্ডার কেস মনে হচ্ছে। যদি এটা প্ল্যান থাকে স্যার, তো এই প্ল্যানটাকে বুঝে নিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। ঠিক আছে বিনীত, রজত, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দুজনে আমাদের খুব সাহায্য করেছো। যেতে পারো তোমরা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই এসজে মিল কম্পাউন্ডের ব্যাপারে ভালো করে খোঁজ নাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো নিশ্চয়ই কিছু না কিছু তো পাওয়া যাবেই। আর সেই লোকটারও খোঁজ নাও যে রাজকে ফোন করে এসজে মিল কম্পাউন্ডে ডেকে নিয়েছিল।
এইভাবে পড়েছে দেখে মনে হচ্ছে উপর থেকে পড়েনি তো। ছবিগুলো দেখাও তো। ইয়েস স্যার। এই দেখুন স্যার, চিত হয়ে পড়েছে আর গলা কাটা হয়েছে। আপনি এর ব্যাপারে জানতে পারলেন কিছু? এর পরিচয় কি? হ্যাঁ স্যার, খোঁজ নিয়েছি। এর নাম হলো রাজ। করসপন্ডেন্স কোর্স নিয়ে পড়াশোনা করছিল আর এর ফ্যামিলিতে কেউ নেই। নিজের খরচা ওঠানোর জন্য ই শপ অনলাইনে এসব কাজই করে বেড়াতো। বেচারা। আচ্ছা এটা বলো কত টাকার এর জিনিসপত্র চুরি হয়েছে? মোটামুটি 1.5 লাখ টাকার। কিন্তু স্যার, যে জিনিসগুলো চুরি হয়েছে সবগুলো ইনসিওর ছিল স্যার। ইনসিওর করা আছে? মানে কোম্পানির আর যে অর্ডার দিয়েছিল ওদের দুজনের কোনো ক্ষতি হবে না। কিন্তু স্যার, বেচারার প্রাণটা তো চলে গেল, তাও মাত্র 1.5 লাখ টাকার জন্য। এর মোবাইল আর পার্স দুটোই পাওয়া যাচ্ছে না। রানে, আচ্ছা একটা কথা বলো তো, এই বিল্ডিংটা এরকম অসম্পূর্ণ, মানে বলতে চাইছি এটার কনস্ট্রাকশন বন্ধ কেন? এটার কোনো কিছু জানোই বিল্ডিং এর ব্যাপারে? হ্যাঁ স্যার, আমি খোঁজ নিয়েছি। অ্যাকচুয়ালি বিল্ডারের কাছে টাকা ছিল না বলে তাই মাঝপথে ও কাজটা বন্ধ করে দেয়। মানে সিকিউরিটি, ওয়াচম্যান, সিসিটিভি ক্যামেরা কিছুই নেই। একেবারে নিস্তব্ধ এলাকা। খুন করার জন্য এর থেকে ভালো জায়গা তো আর হতেই পারে না স্যার। খুব প্ল্যানিং করেই মার্ডার করা হয়েছে, সেই জন্যই আমরা কোনো প্রমাণ পেলাম না। আর কিছু না হোক ফিঙ্গারপ্রিন্টের জন্য তো ট্রাই করা যেতে পারে। কিচ্ছু পাওয়া যায়নি বস, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, একদম ক্লিন। হ্যাঁ, আর ওই অস্ত্রটাও পাওয়া যায়নি যেটা দিয়ে বেচারা রাজের গলা কাটা হয়েছে। স্যার, গলায় দাগ দেখে মনে হচ্ছে হয়তো ছুরির মতো কিছু হবে, কিন্তু নর্মাল ছুরির মতো নয়। ছুরি যেটাতে একটু কার্ভ ছিল, কিন্তু যাই ছিল সেটা খুব খুব ধার ছিল, এতটাই শার্প যে এক কোপে গলা কেটে গিয়েছিল। একটাই কোপে গলাটা কেটে গেছিল আর একটাই আঘাত করেও এর হাড় ভেঙে দিয়েছিল। এটা এমন হয়নি তো যে খুনি রাজকে কোনোভাবে বাঁচিয়ে রাখতেই চায়নি, প্রাণে মেরে দিতে চেয়েছে? ওর চুরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। স্যার, হ্যাঁ, রাজ যে কোম্পানিতে কাজ করতো তার মালিককে বিউরোতে ডেকে এনেছি। স্যার, এই রাজকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু এমপ্লয়ি রেকর্ড দেখে এটা বলতে পারি যে ও একজন এফিশিয়েন্ট ডেলিভারি বয় ছিল। সব বসেরা, সব কাস্টমাররা, অলমোস্ট সবাই ওর সম্পর্কে পারফেক্ট ফিডব্যাক দিয়েছিলেন। এত সিনসিয়ার ডেলিভারি বয়কে কেউ কেন খুন করতে যাবে? হ্যাঁ স্যার, আমিও তো সেটাই ভাবছি। আই এম শকড স্যার। রাজ সেদিনকে যেখানে যেখানে ডেলিভারি করতে গেছিল আর যা যা জিনিস চুরি হয়েছে তার একটা লিস্ট চাই। রাজের ওই দিনই কোনো একটা কাস্টমারের কল এসেছিল, যেটা ডেলিভারি হওয়ার আগে লোকেশন চেঞ্জ করার কথা বলেছিল। যত কাস্টমার আছে ওদের সবার নাম চাই আমাদের। শিওর, দেখছি। স্যার, এটা বিনি। স্যার, ওর অফিসের অ্যাড্রেসটাও আলিনার অ্যাড্রেসের পরেই রয়েছে। আলিনাই ফোন করেছিল তাহলে। ল্যাপটপ অর্ডার দিয়েছিলেন। খুবই দামি ল্যাপটপ। হ্যাঁ, কিন্তু ওর এই অ্যাড্রেস এসজি মিলস নয়, অন্য কোথাও। আর স্যার, এটা এসজে কম্পাউন্ড থেকে 2-3 কিলোমিটার দূরেই। তার মানে এলিনা ফোন করে ওর বাড়িতে আসার বদলে ওকে এসজি মিলে ডেকেছিল। কিন্তু ও যেখানে থাকে সেটা তো খুবই পশ এরিয়া। 1.5 লাখ টাকা জিনিসের জন্য ও কাউকে কেন খুন করতে যাবে? কিন্তু স্যার, পেমেন্ট আগে থেকে হয়নি, ক্যাশ অন ডেলিভারি ছিল। ঠিক আছে মিস্টার সূর্য, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তোমরা এলিনার বাড়িতে গিয়ে দেখো। বুঝতে পারছি না ও এখন বাড়িতে আছে না পালিয়ে গেছে। আর বল, তোর কিটি পার্টি কেমন কাটলো? মনোজ, দেখো তো কে, খুব এনজয় করেছিস। আর আলিনা, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? সিআইডি। তুমি ই শপ থেকে অনলাইন শপিং করো?
হ্যাঁ, কিন্তু মাঝে সাঝে। ওয়েডনেসডেতে আপনার কোনো প্যাকেজ আসার কথা ছিল? ওয়েডনেসডে আমি তো কিছুই অর্ডার করিনি। আর ঈশ্বর, যে এই শপ থেকে আপনি ল্যাপটপ আনাননি? ল্যাপটপ? নো, নট এট অল। তোমার ফোনটা দাও। বাট ওয়াই? আপনারা আমাকে বলবেন ব্যাপারটা হচ্ছেটা কি? দেখুন ম্যাডাম, আমরা শুধু ইনভেস্টিগেট করতে এসেছি, আপনি শুধু কোঅপারেট করুন আমাদের সঙ্গে। ফোনটা দাও তোমার। দাও দাও। যদি তুমি কোনো ল্যাপটপ অর্ডার নাই করে থাকো, তাহলে বুধবার দিন 12:55 নাগাদ তুমি ডেলিভারি বয়কে ফোন কেন করেছিলে? What? আমি কোনো ডেলিভারি বয়কে মোটেও ফোন করিনি। আপনার নামে একটা ল্যাপটপ অর্ডার করা হয়েছিল, যেটা এখানে ডেলিভার হওয়ার কথা ছিল, আর আপনার মোবাইল নাম্বার থেকে ডেলিভারি বয়কে কল গিয়েছিল, আর আপনি কিচ্ছু জানেন না। লিসেন, আমি সত্যি কিচ্ছু জানি না যে আপনারা কি বলছেন আর কার ব্যাপারেই বা বলছেন। আচ্ছা চলো, মেনে নিলাম তুমি কিছু অর্ডার করোনি, তাহলে তোমার কোনো কনফার্মেশন মেসেজও আসবে না। এখনই জেনে যাবো সেটা। আচ্ছা তাহলে একটা কথা বলুন, ওই দিন দুপুর 1টার সময় আপনি কোথায় ছিলেন? আমি সেলুনে গেছিলাম আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। আর তোমার ফোনটা কোথায় ছিল? আমার কাছে ছিল না, কারণ সমস্ত কাস্টমারসদের ফোন চেঞ্জিং রুমের বাইরে একটা বলে রাখা ছিল। পুরবি, আমার মনে হয় ও মিথ্যে বলছে। হতে পারে এর ফোন থেকে অন্য কেউ রাজকে ফোন করেছিল। যে স্যালনের কথা বলছে ওখানে গিয়ে দেখি এবার। আপনি কোন স্যালনে গেছিলেন? দ্য ইউনিসেক্স স্যালন। স্যার, এই এলিনা হয়তো এখানেই কোথাও বসেছিল ওর হেয়ার ট্রিটমেন্ট করার জন্য। সেটাও আবার সিসিটিভি ক্যামেরার সামনে। এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? আমরা সিআইডি থেকে আসছি। আপনি এই সেলুনের মালিক? আগে হ্যাঁ। আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করব। একটু চিন্তা করে বলুন, ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের কোনো ক্লায়েন্ট এই চেয়ারে বসেছিল? ওয়েডনেসডে? হ্যাঁ। ইয়েস স্যার, উনি এখানে হেয়ার ট্রিটমেন্ট করতে এসেছিলেন, আমিও ওনাকে অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, আমরা ওই দিনের সব সিসিটিভি ফুটেজ চাই। শিওর। বিকাশ, তুমি ওয়েডনেসডের সিসিটিভি ফুটেজটা একটু নিয়ে এসো তো। স্যার, এলিনা তো পুরো সময়টা তার চেয়ারে বসেছিল, আর সেই সময় ও ফোনও ইউজ করেনি। আচ্ছা, আপনার সেলুনে যে সমস্ত ক্লায়েন্টরা আসে তারা কি তাদের ফোনটাকে বাউলের উপর রাখে? ইয়েস স্যার, বাউলে তো সব ফোনে রাখা হয় যতক্ষণ না ওনাদের ট্রিটমেন্ট চলতে থাকে, চেঞ্জিং রুমের পাশে। আর এই ফোন বাউল বা এই চেঞ্জিং রুমের কাছে কে কে যেতে পারে? ক্লায়েন্ট ছাড়া আমি, আমাদের স্টাফদের মধ্যে ক্লিনিং লেডি ওই যেতে পারে। আচ্ছা, আপনাদের ক্লায়েন্টের ইনফরমেশন মানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কোথায় লিখে রাখেন? ওই রেজিস্টারটায়। এমনিও রেজিস্টারটা ওপেনই থাকে, যে কেউ দেখতে পারে। যে কেউ দেখতে পারে? আচ্ছা, আপনার সেলুনে সব মিলিয়ে স্টাফ কতজন আছে, আর ওই দিন এখানে ক্লায়েন্ট কত ছিল? স্যার, স্টাফের মধ্যে তো 8-10 জন লোক আছে, কিন্তু ওয়েডনেসডে 4 থেকে 5 জন লোক ছিল। স্যার, ফুটেজে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সময় রাজকে এলিনার ফোন থেকে ফোন করা হয়েছিল ওই সময় চেঞ্জিং রুমের কাছে এই 3 জন কাস্টমার ছাড়া আর কেউ ছিল না। স্যার, এদেরকে ছাড়া কাস্টমারদের মধ্যেও কেউ ওর ফোন ইউজ করতে পারে। আচ্ছা, এই বাকি যে ক্লায়েন্টরা ওখানে ছিল তখন, এদের নাম আপনি জানেন? স্যার, এরা তো আমাদের রেগুলার ক্লায়েন্ট, জেনি, সিমোনা আর কুনাল। রবি, এদেরকে কন্ট্যাক্ট করে ইমিডিয়েট এখানে ডাকো।
হ্যালো। হ্যাঁ, আমি অমর বলছি। আমার শপাতনের কাছ থেকে একটা অর্ডার ছিল যেটা আজ ডেলিভারি হওয়ার কথা ছিল। একটা ছোট রিকোয়েস্ট রয়েছে, এটা কি তুমি অন্য একটা অ্যাড্রেসে ডেলিভার করতে পারো? সরি স্যার, পসিবল হবে না। আজকে আমার অনেকগুলো ডেলিভারিজ আছে আর আমার পুরো শিডিউল এদিক ওদিক হয়ে যাবে। আরে না ভাই, বেশি দূরে নয়, আমার বাড়ি থেকে শুধু 5 মিনিট দূরে। স্যার পসিবল হবে না, কারণ এসজে মিলে যে ঘটনা ঘটেছে তারপরে বস আমাদেরকে স্ট্রিক্টলি বলেছেন যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানেই ডেলিভার করতে। আরে ভাই, এসজি মিলে যা হয়েছে তা সবার সাথে হয় নাকি? আমি তোমাকে মারতে যাবো কেন? আমি একটু অসুবিধার মধ্যে আছি, তাই তোমাকে রিকোয়েস্ট করছি ভাই, ডেলিভারি করে এক্সট্রা কিছু টাকা নিয়ে নিও। দেখো, সামনে একটা ওয়্যার হাউস রয়েছে, ওখানেই চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে স্যার, আরো দুটো ডেলিভারি আছে, তারপরে আধ ঘন্টায় আপনার কাছে আসছি। খুব ভালো, চলে এসো। কেউ আমাদের বলবে এখানে ঠিক কি হচ্ছে? আর আমাদের এখানে ডাকা হয়েছে কেন? আরে আমরা করেছিটা কি? এখন আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করব একটা মার্ডারের ব্যাপারে। মার্ডার? কোনো মার্ডারের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমাদের কি জিজ্ঞাসা করতে চাইছেন? আর আমাদের এসবের মধ্যে কেন ফাঁসাচ্ছেন? ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের একজন মহিলা এখানে বসেছিল, আর তারপরে দুপুরে 1টার সময় ওর ফোন থেকে কেউ কল করেছিল, আর ওই পরে মার্ডার করেছে। একটু এটা দেখো। আলিনা ছাড়া তোমরা তিনজনই ছেলে যারা ফোনের কাছে যেতে পারতে। এবার সত্যি কথা বলে দাও, এলিনার ফোন থেকে ফোনটা কে করেছিল? কি? কিসের কল? কার কল? আমি কারুর ফোনে কেন হাত দিতে যাব? কেউ কেন হাত দেবে? স্যার, এরা এমনিতেও শিক্ষিত আর পয়সালা ফ্যামিলিতেই বিলংস করে। যখনই আসে 1 ঘন্টায় 10,000 টাকা করে বিল করে। তা সত্যি কথা বলতে কি, আমার তো মনে হয় না এরা কিছু সামান্য টাকার জন্য কাউকে খুন করবে। হতে পারে খুন টাকার জন্য করা হয়নি। হ্যাঁ, রাজের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল আর আমাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য চুরি করেছে। স্যার, আমি অনলাইন শপিং করি, আর এরাও নিশ্চয়ই অনলাইন শপিং করে। আমরা অন্য কারোর কার্ড থেকে অর্ডার কেন করব স্যার? ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন, কিন্তু হ্যাঁ, আমাদের পারমিশন ছাড়া আপনারা শহর ছেড়ে বাইরে যেতে পারবেন না। প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। স্যার, এই তিনজনকে দেখে মনে হচ্ছে না এরা খুন করেছে বলে। যাই হোক, এদের তিনজনের উপর নজর তো রাখতে হবে। অমর স্যার, আমি শপাতন থেকে এসেছি, ডেলিভারি বয়। স্যার, দেখো যতীন, ভয় পেও না, ঠান্ডা মাথায় ভেবে বলো
এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার সবকিছু বলে তো দিয়েছি পুলিশকে। একবার আবার বলো, আমরা শুনতে চাইছি। হতে পারে তোমার আরো কিছু মনে পড়তে পারে। আমি আমি ডেলিভারি করতে যাচ্ছিলাম যখন ওই ফোনটা আমার কাছে আসে। উনি আমাকে বললেন যে ডেলিভারিটা বাড়িতে নয়, ওর সামনে এগিয়ে গিয়ে একটা ওয়্যার হাউস আছে, ওখানে করতে হবে। আমি বারণ করেছিলাম কিন্তু উনি শোনেননি। ওখানে গিয়ে দেখি খুব ভয়ঙ্কর একটা জায়গা। মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে এখানে। স্যার আমার সাহস হয়নি ভিতরে যাওয়ার, আর আমি দরজা থেকেই ফেরত চলে আসছিলাম। আর ঠিক তখনই কেউ আমার দিকে ছুরিটা ছুড়লো আর আমি ওখান থেকে পালালাম। তুমি কি দেখেছিলে সেই লোকটাকে? না স্যার, আমি নিজের প্রাণটা বাঁচিয়ে ওখান থেকে চলে আসতে পেরেছি। আর আর আমি পেছন ফিরে দেখিনি স্যার। আওয়াজ তো শুনেছো নিশ্চয়ই ফোনে। যদি আরেকবার শোনো তাহলে চিনতে পারবে তো? হ্যাঁ স্যার, চিনতে পারবো। এই অমরকে ডাকো। আমি কাউকে ফোন করিনি, আর আমি কোনো অর্ডারও করিনি। তাহলে ডেলিভারি বয়কে আমি কেন ফোন করতে যাব? ওই সময় তুমি কোথায় ছিলে? ওই সময় আমি জিমে ছিলাম, আর ওয়ার্কআউট করার সময় আমি কারুর ফোন ধরি না। আর আমাদের সবার ফোন ওই বাইরের ড্রয়ারে থাকে। যতীন, গলা শুনেছ ওই ছেলেটার? কি মনে হয় এই কি সে? না স্যার, ইনি সেই লোকটা নন। আরে ঈশ্বর, ঠিক মনে আছে? স্যার ওর গলার স্বর খুব ভারী প্রকৃতির। এই লোকটা ও হতে পারে না। ঠিক আছে, তুমি যেতে পারো। যদি দরকার পড়ে ডেকে নেব। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের তো মনে হচ্ছিল যে রাজের মার্ডার ব্যক্তিগত শত্রুতার জন্যই হয়েছে, কিন্তু এখানে তো দেখছি অন্য ব্যাপার। টাকার জন্যই খুন করা হয়েছে সেটাও তো বলা যাচ্ছে না। এক্স্যাক্টলি স্যার, কেননা এইবার তো জিনিসপত্র 50,000-এর ছিল। হতে পারে স্যার, খুনির খুব টাকার প্রয়োজন, কিংবা মেন্টালি আনস্টেবল। স্যার যদি তাই হয় তাহলে ওই সেলুনের 4 জন তো হবে না, কারণ ওরা তো যথেষ্ট রিচ। ওই 4 জনের ব্যাপারে কি জানতে পেরেছো? ফলো আপ করেছো? হ্যাঁ স্যার, লোকাল পুলিশ ওদের উপর নজর রাখছে। যখন যতীনের সাথে ঘটনা ঘটে তখন সিমোনা আর আলিনা অন্য কোথাও ছিল, আর কুনাল আর জেনির কোনো রকম খোঁজ খবরই ছিল না। সকাল থেকে নিরুদ্দেশ। একটা কাজ করো, ওই জিমে গিয়ে খোঁজ নাও এমন কে আছে যে অমরের ফোন থেকে যতীনকে ফোন করতে পারে। আর পুরবি ওই ছুরিটার ফুল ইনফরমেশন বের করো। এক্সকিউজ মি, এই জিমের ম্যানেজার কে? আরে আপনি তো অলরেডি এতটা ওয়েল বিল্ড, ট্রেনারের জবের জন্য অ্যাপ্লাই করতে এসেছেন নাকি? আপনি থাকতে আমাদের কি প্রয়োজন? সিআইডি, আমরা আপনার থেকে কিছু প্রশ্নের উত্তর চাই। মিস্টার হেমন্ত। হেমন্ত, হেমন্ত, কয়েকদিন ধরে ডি ইউনিসেক্স বা সেলুনে আর এই জিমে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কমন। মানে কেউ কারো ফোন থেকে অন্য কাউকে ফোন করেছে, আর ঠিক তারপরে ওর মার্ডারও হয়ে গেছে। তুমি ডি ইউনিসেক্স অ্যান্ড স্পায়ার নাম শুনেছো? না তো। এই অমর এখানে আসে ওয়ার্কআউট করতে? হ্যাঁ আসে তো। আচ্ছা, কাল বিকেলে 4:30টার সময় অমর কি জিমেই ছিল? স্যার এটা তো আমাকে ওর ট্রেনারের কাছে জিজ্ঞেস করতে হবে। আমি 1 মিনিট ওকে ডাকছি। জয়ন্ত, জয়ন্ত, এই অমর কাল বিকেল 4:30টার সময় জিমেই ছিল? অমর, হ্যাঁ ওইখানেই ছিল স্যার, আমি ওকে অ্যাটেন্ড করছিলাম। আর সেই সময় ওর ফোনটা ওর কাছে ছিল? ফোন? না না স্যার, হেমন্ত স্যারের স্ট্রিক্ট রুল, জিমে নো মোবাইল ফোন। তাহলে তোমরা ফোনগুলো রাখো কোথায় ওই সময়? বাইরে ড্রয়ারে স্যার, সবার ওখানেই থাকে। চলো একটু দেখাবে হেমন্ত, কোথায় ওটা? সমস্ত ফোন একসাথে এক জায়গায়, সেম প্যাটার্ন। কে কে যাওয়া আসা করে এই ড্রয়ারের কাছে? স্যার শুধু আমি আর আমার স্টাফেরা, আর কেউ নয়। স্যার
মনে হচ্ছে এই জিমটাতে আর ওই স্যালুনটাতে একটা কমন লিংক আছে। হেমন্ত, স্যার। তোমার সমস্ত ক্লায়েন্ট আর স্টাফ সবার ডিটেলস চাই আমার, তাড়াতাড়ি। ওকে স্যার। এদের মধ্যে কারো আওয়াজ ম্যাচ করলো? না স্যার। জেনি, কুনাল, হেমন্ত, জয়ন্ত, মালবিকা, খুনি এদের মধ্যেই কেউ হতে পারে, যে কেউ। সে যে জিমেও ছিল আর স্যালনেও। কিন্তু একটা কথা শিওর স্যার, জেনি বা কুনালের মধ্যে কেউ নয়। আমি এদের ক্রেডিট কার্ড, বিল আর ফোন রেকর্ড চেক করেছি। এদের জিমের সাথে কোনো যোগাযোগই নেই। আর না জিমের ট্রেনারের স্যালনের সাথে। কেউ তো হবে না এদের মধ্যে। যে এত কম টাকার জন্য খুন করতে পারে, সে খুব তাড়াতাড়ি এগুলোকে বিক্রি করারও চেষ্টা করবে, যাতে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। যোগেশ, তোমার কি মনে হয়? স্যার, এই ল্যাপটপ, ব্রেসলেট, স্টেশনারি জিনিস, এসব তো রোজকার জিনিস, এগুলো খোঁজা খুব কঠিন। আর এই লাফিং বুদ্ধ? লাফিং বুদ্ধ, অ্যান্টিক পিস, এটা খোঁজবার চেষ্টা করতে পারি। চেষ্টা করলে হবে না, খোঁজ নিতে হবে, বুঝেছো? অনেক পুরনো মনে হচ্ছে এই লাফিং বুদ্ধ। কোনো না কোনো জায়গা নিশ্চয়ই আছে যেখানে এই ধরনের স্পেশাল অ্যান্টিক পিসেস কেনা আর বিক্রি করা হয়। একটা জায়গার কথা মনে পড়েছে, আমাকে একটু সময় দিন, আমি একটু পরেই বলে দিচ্ছি। স্যার। হ্যাঁ, ঠিক আছে, এখন যাও, কাজে লেগে পড়ো। হ্যাঁ পঙ্কজ, কি পেলি তুই সোশ্যাল মিডিয়ায়? স্যার, এরা খুবই বোকা। পার্সোনাল লাইফে সবকিছু লুকিয়ে রাখে আর সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলে দেয়। এই দেখুন, হেমন্তর পুরো বায়োডেটা। ফ্রিল্যান্স ম্যাসাজার অ্যাট ডি ইউনিসেক্স সেলুন। স্যার, ওখানে তো এমন নাটক করছিল যেন ও কিছুই বুঝতে পারছে না। ধরে নিয়ে এসো ওই হেমন্তকে। মিথ্যে কথা বলেছো তুমি আমাদের। তুমি ওই ওখানে ডি ইউনিসেক্স সেলুনে কাজ করতে, আর তুমি ফোন করেছিলে ওখানে এলিনার ফোন থেকে আর এখানে অমরের ফোন থেকে। স্যার, স্যার আমি কারোর ফোনে হাতও দিইনি স্যার। হ্যাঁ, আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে আপনি আমাকে সন্দেহ না করেন। স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। তুমি এখনো মিথ্যে কথা বলছো, এখনো মিথ্যে কথা বলছো তুমি। রাজের উপর ফিজিক্যাল অ্যাসাল্ট হয়েছিল, সেটাও জোরে ফোর্সের সাথে। তুমি তো ভীষণ স্ট্রং, না? হ্যাঁ স্যার, আমি কাউকে খুন করিনি স্যার। স্যার, আসলে ব্যাপারটা হচ্ছে ডি সেলুনে জব তো আমি 6 মাস আগে ছেড়ে দিয়েছিলাম স্যার। তারপর আমি ওদের কারোর সাথে টাচে নেই স্যার। আমি সত্যি কথা বলছি স্যার। এক সেকেন্ড স্যার, এলিনা ওখানে যাওয়া শুরু করেছিল 2 মাস আগে। ও যদি বলে যে 6 মাস ধরে ডি সেলুনে যায়নি, তাহলে এলিনার ফোন পাওয়াটা ওর পক্ষে অসম্ভব। হ্যালো, হ্যাঁ স্যার, ওই দোকানটার বাইরে আমি দাঁড়িয়ে আছি, যেখানে ওই লাফিং বুদ্ধাটা আছে। একটা লম্বা চওড়া বডি বিল্ডার টাইপের ছেলে ছিল, ওই লুজ জামা কাপড় পরেছিল, দাড়ি ফাড়ি রেখেছে, হ্যাঁ, আর চশমাও পরেছিল। গুড জব যোগেশ, ঠিক আছে। স্যার, এই যতীন ক্লিন শেভ, এ হতে পারে না। এই হেমন্তর দাঁড়িয়ে আছে আর ও বডি বিল্ডারও। এই মালবিকা, এই বডি বিল্ডারও না, এর দাঁড়িয়েও নেই। আমার মনে হচ্ছে এই হেমন্তই স্যার। এই হেমন্তর উপর নজর রাখো। আর বাস একটা জিনিসই বাকি আছে যেটার থেকে আমরা কিছু জানতে পারি, ওই ছুরি। স্যার, আমরা তো এইভাবে অপেক্ষা করতে পারি না।
বুঝতে পারছি না যে ওখানে খুনি কিভাবে প্ল্যান করছে। এই যোগেশ আমাদের জন্য যে ছবিটা এঁকেছিল সেটাও কোনো কাজে লাগলো না। এখন ওই খুনিকে ধরতে গেলে আমাদেরও ওর মতো করেই ভাবতে হবে। স্যার একটা কাজ করা যাক, জিম আর সেলুনে যতগুলো কাস্টমার আছে তাদের সবার লিস্ট বানিয়ে ফেলি। কেন স্যার? দেখো, খুনি ওর প্ল্যান সাকসেস করার জন্যই 2 জায়গার কাস্টমারদের টার্গেট করছে। যদি ওর মতো করে ভাবা যায় তাহলে আবার ওই কাস্টমারদের নামেই কিছু অর্ডার করবে। আর যদি আমরা এই নামের লিস্টগুলো অনলাইন শপিং এর যতগুলো ওয়েবসাইট আছে তাদের সবাইকে দিয়ে দিই, তাহলে যখনই কারোর নামে অর্ডার আসবে আমরা জানতে পারবো। কিন্তু স্যার, যদি খুনি আবার কোনো চুরি করার প্ল্যান নাই করে থাকে তাহলে? করবে, ও আবারও প্ল্যান করবে। 1,50,000-এর জন্য যে একজন সাধারণ মানুষকে যে খুনও করতে পারে, সে লোভে পড়েছে এই সব জিনিসপত্রে, তাই সে দ্বিতীয়বার ভুল করবেই করবে। আর এবার আমরা তৈরি থাকবো ওর জন্য। হ্যাঁ স্যার। দেখো পঙ্কজ, ওই যে অরুণ, ও সেলুনের ক্লায়েন্ট, অর্ডার এই অরুণই দিয়েছিল। ওকে, একটু পরেই ফোন আসবে, রেডি থেকো। স্যার আমি একদম রেডি হয়ে বসে আছি। গুড। আর ওর অরিজিনাল অ্যাড্রেসেই যাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, আমি ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি, কি করব? কি করবে মানেটা কি? বাড়ির ভেতর ঢুকে যাও, ডেলিভারি করো। ওকে স্যার। 1 মিনিট হোল্ড করুন তো। মিস্টার অরুণ, আপনার জন্য প্যাকেজ আছে। কি আছে এতে? সেটা তো আপনিই জানেন স্যার, আপনি অর্ডার দিয়েছিলেন। না না, আমি তো অর্ডার করিনি। আপনি অর্ডার দেননি? না। এটা আর ইউ শিওর? হ্যাঁ আমি শিওর। ঠিক আছে স্যার, আমি এটা রিটার্ন নিয়ে যাচ্ছি। ওকে। পঙ্কজ, এই অরুণ তোমাকে অর্ডার দেয়নি তো? কোনো ব্যাপার না, তুমি চলে এসো। হ্যাঁ, আমরা বোধহয় কোনো ভুল করছি। বললাম তো পুরবি, এর ওপরে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। তুমি ডবল চেক করেছো? আরে আমি ট্রিপল চেক করেছি, এই নাইফে একটাও ফিঙ্গারপ্রিন্ট নেই। কিন্তু একটা কথা ঠিক পুরবি, একটা কথা ঠিক যে রাজের খুন এই ছুরি দিয়ে হয়েছে, কারণ এই ছুরির ওপর আমরা রাজের রক্তের ট্রেসেস পেয়েছি। রাইট? রাইট। আরো একটা ব্যাপার, এই নাইফটা একটু স্পেশাল, আলাদা। এটাতে যে ডিজাইনগুলো করা আছে না, ভালো করে দেখো। এইটার মধ্যে কিছু সিম্বল মতন রয়েছে। স্যার, এটার কোনো মানে আছে নাকি এমনি? আই হোপ পুরবি এর কিছু একটা মানে আছে, যাতে আমরাও বুঝতে পারি সিম্বলটার মানে কি। স্যার, এই সিম্বলের ভাষা কে বুঝতে পারে? ওয়েল, আমি এমন একজন লোককে জানি যে হয়তো এর মানেটা বুঝতে পারবে। এই যে ছুরিটা দেখছেন, এটা কম করে 200 বছরের পুরনো, ঐতিহাসিক নিদর্শন। এটা আপনারা পেলেন কি করে? আমরাও এটাই জানতে চাই স্যার, যেটা এলো কোথা থেকে। দেখে তো এটা রাজস্থানের কোনো বিশেষ রাজঘরানার মনে হচ্ছে। এটা কি করে বুঝলেন আপনি? এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা এইটা সেন্টারে। হ্যাঁ। আর এই কারুকার্য দেখছেন, এই দেখুন, নিখুঁত শিল্প। এটা সেই সময়কার, দ্যাট ইজ 100% আই এম শিওর। স্যার, স্যার আমি আপনার কম্পিউটারটা ব্যবহার করতে পারি? আরে জিজ্ঞেস করো কি আছে, যাও। স্যার, এই ছবিটা তো এই ছুরিরই। এটা তো 10 লাখ টাকা। 10 লাখ টাকা ছুরি কে কেনে? এটা ছুরি নয়, ইটস আ পিস অফ হিস্ট্রি। আর দেখুন, এটার একটা স্পেশাল কভারও নিশ্চয়ই থাকবে।
60 লাখ? এর কভার 60 লাখ টাকা? 60 লাখ কভারের দাম? হ্যাঁ স্যার, স্টোর ম্যানেজারকে ফোন করছি। হ্যালো, হ্যালো, আমি পূর্বী বলছি সিআইডি থেকে। আমি আপনাদের ওয়েবসাইটে একটা অ্যান্টিক ছুরি দেখতে পেয়েছি। এর আইটেম নাম্বার হলো 7117। আপনি বলতে পারবেন কে কিনেছে? ইয়া শো ম্যাম, ওয়েট। আচ্ছা, ওই ছুরিটা তো গত সপ্তাহেই আমাদের এখান থেকে কেউ নিয়েছেন। আর হ্যাঁ, আজকেই তো সেটার কভারের জন্য 4 লাখ টাকা অ্যাডভান্সও করা হয়েছে। ডেলিভারি কবে আছে? আজই। ইনফ্যাক্ট আমাদের যে ডেলিভারি বয় আছে হয়তো পৌঁছে যাবে এক্ষুনি। আচ্ছা, যেই কভারটা কিনেছে তার নাম আর অ্যাড্রেসটা চাই। আর যে ছেলেটা ডেলিভারি দেবে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। তাড়াতাড়ি। ওকে স্যার, এসএপি স্যারকে ফোন করতে হবে। আর যেই ডেলিভারি এজেন্ট রয়েছে তাকে ট্র্যাক করতে হবে। আরে এটা আবার কি জায়গা? আমি আবার ভুল জায়গায় চলে এলাম না তো? হ্যাঁ, এটাই তো সেটা মনে হচ্ছে। অ্যাড্রেসটাও তো এক। একটা ফোন করে দেখি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেখানে পৌঁছে গেছি। হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানে তো কেউ নেই, একদম ফাঁকা জায়গা এটা। টিপ? ঠিক আছে স্যার, আমি না হয় ভিতরেই যাচ্ছি। মেরো না আমায়, ছেড়ে দাও। কে তুমি? ছেড়ে দাও আমায়। কি করছো কি তোমরা? মেরো না। তাহলে এই পুরো খেলাটাই এই ছুরির কভারের জন্য হচ্ছিল? ক্লান্ত হয়ে গেছিলাম আমি নিজের জীবন নিয়ে আর আমার এই 50,000 টাকার চাকরি নিয়ে। সমস্ত বড় লোকেদের দেখে রাগে মাথা গরম হতো আমার। রোজই তারা নতুন নতুন জিনিসপত্র কিনত, যেগুলোর ওদের কোনো প্রয়োজনই ছিল না। ওরা দামি দামি জিনিস কিনতো আর সেগুলোকে ইউজও করতো না। আর আমার একটা 100 টাকার জিনিস কেনার আগেও 10 বার ভাবতে হতো আমাকে। আমি খুব চেষ্টা করেছি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি করতাম? লাইফস্টাইলটাই এরকম ছিল আমার। ডিভোর্স হয়ে গেছিল, হাত থেকে বাড়িটা বেরিয়ে যাচ্ছিল, পাওনাদাররা টাকার জন্য পড়েছিল। এত টেনশনে একমাত্র শপিং করেই আমি একটু রিল্যাক্স হতে পারতাম, কিন্তু কিন্তু টাকাই তো ছিল না আমার কাছে। তাই তুমি তাদেরকে লুট করা শুরু করে দিয়েছিলে যারা অনলাইন শপিং করে, তাই তো? শুধু তাই নয়, এর মধ্যে তুমি কুনালকে, নিজের বয়ফ্রেন্ডকেও জড়িয়ে নিয়েছিলে। কুনাল এতদিন পর্যন্ত নিজের খরচের জন্য ওর বাবা মার উপরেই ডিপেন্ড করতো, সেই জন্য আমি ওর কাছ থেকে টাকা চাইতে পারতাম না। তাই আমি ওকেও নিজের পার্টনার করে নিই।
যাতে ও আমাকে ছেড়ে না চলে যেতে পারে। কিন্তু ওই ছুরিটা তোমাকে ফাঁসিয়ে দিল। ওই ছুরিটা তুমি কিনে তো ফেলেছো, কিন্তু ওর কভারটা কিনতে পারোনি, যেটা 60 লাখ টাকা ছিল। আর সেই টাকা জোগাড় করতে তুমি একের পর এক ডেলিভারি বয়দের খুন করতে শুরু করে দিলে। আজকে ওকেও মারতে চেয়েছিল, যার ছুরির কভার ডেলিভার করার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে ছুরি আর তার কভারটা বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে একটা নতুন পৃথিবী করব। বিক্রি করে? হ্যাঁ, যেভাবে তুমি একজন পুরুষের ছদ্মবেশে ওই লাফিং বুদ্ধ বিক্রি করতে গেছিলে। তুমি তোমার আওয়াজ কি করে বদলালে যখন তুমি যতীনকে ফোন করেছিলে? ভয়েস মডিউলেটর অ্যাপ দিয়ে। আমার মনে হয়েছিল যে এরকম করলে হয়তো পুলিশ আমাকে সন্দেহ করবে না, জয়ন্ত আর হেমন্তকেই সন্দেহ করবে। আর সেই অ্যাপের ব্যবহার করে তুমি রাজকে এসজে মিলে ডেকেছিলে কি? বড় লোক হওয়ার খুব শখ না তোমার? ও বড় লোক হতে চেয়েছিল, টাকা চাই তার, টাকা। আর সেই জন্য নিরীহ ডেলিভারি বয়দের পেছনে পড়েছিল। একজনকে তো খুনই করে দিয়েছে, একজন তো কোনো রকমে বেঁচে গেছে, আর একজনকে আমরা বাঁচালাম। কি ক্ষতি করেছিল ওরা তোমার? হ্যাঁ বলো, কেন খুন করেছো ওকে? আফসোস হচ্ছে না তোমার কুকর্মের জন্য? আফসোস হচ্ছে, আফসোস হচ্ছে নিজের জীবন নিয়ে। আমি যদি অন্যদের মতো বড় লোক হতাম তাহলে এই সব কিছু করার কোনো প্রয়োজনই পড়তো না আমার। খুন করার জন্য কোনো কারণই সঠিক নয়। আর তুমি যদি টাকার কথাই বলো, তোমার থেকে বেশি প্রয়োজন রাজ আর যতীনের ছিল। আর ওদের কাছেও অনেক সুযোগ ছিল, ওরাও লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে পালিয়ে যেতে পারতো, কিন্তু ওরা এরকম করেনি, কারণ ওরা পরিশ্রমী ছিল, সৎ ছিল, তোমাদের মতো দাগী ক্রিমিনাল নয়। আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবনের এক অধ্যায়, জেলের গড়াদের পেছনে। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছিল না? আর তোমার কোনো চিন্তা নেই, এবার শুধু ভাবতে থাকবে নতুন নতুন ভাবনা, কিভাবে টাকা কামানো যায় অনলাইন শপিং থেকে। আর ততক্ষণে ফাঁসির হুকুম তো হয়েই যাবে। ও গড, এই পলিউশনও না আমার স্কিন খারাপ করে দিচ্ছে। এই দেখো পিম্পল বেরোচ্ছে। উফ, স্যার, প্রথমে তো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের ডকুমেন্টারিতে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন। স্যার, যেমনটা আপনি জানেন, আমরা আমাদের ডকুমেন্টারির সাহায্যে সিরিয়াল কিলারদের সাইকোলজি মানে এদের মনোবিজ্ঞানকে ভালোভাবে জানার চেষ্টা করছি। স্যার, তাহলে আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, সিরিয়াল কিলার একজন বিশেষ ধরনের অপরাধী, বিপজ্জনক অপরাধী। এমনি সাধারণ আসামিরা, ওদের কাছে কোনো মোটিভ থাকে, কোনো কারণ থাকে খুন করার জন্য, কিন্তু সিরিয়াল কিলার না, ওদের কাছে কোনো মোটিভ নেই, শুধু নিজেদের শখ পূরণ বা এন্টারটেনমেন্টের জন্য খুন করে। ওরা প্রায় লোকেদের ওপরে বা পরিস্থিতিকে নিজের গ্রিপে রাখার চেষ্টা করে। আর তাছাড়া নিজেদের সিরিয়াল কিলিং পশুদের ওপরেও অ্যাপ্লাই করে দেখে, তারপরে মানুষের ওপরে। আচ্ছা, এটা কখনো বলা যায় না যে ও কাকে বা কোন কোন লোককে নিজের শিকার তৈরি করবে। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, সে এজেড বা ইয়াংও হতে পারে। কিন্তু একটা ব্যাপার আছে যেটা ওদের প্যাটার্ন হয় কিলিং এর, সেটা 2-3-4টে খুনের রিপোর্ট দেখার পরেই সেটা বোঝা যায়। আর তখনই আমরা আস্তে আস্তে ওদের পিছু নিতে পারি, তার আগে নয়। অনেক ক্ষেত্রে তো এরা কয়েক মাস ধরে নিজের শিকারের ওপর নজর রাখে, আর যখনই সুযোগ পায় ঝাঁপিয়ে পড়ে আর মেরে ফেলে। এই কারেন্ট কি করে চলে গেল?
ওহ গড, এই কারেন্টটা এখনই যাওয়ার ছিল। কে? অনেকবার দেখা গেছে খুনিরা ভিকটিমের জিনিসও সঙ্গে নিয়ে গেছে ভিকটিমকে খুন করার পরে, হয়তো নিজের জয়ের মেডেল ভেবে। যে কোনো জিনিসই হতে পারে, কোনো মহিলার ঝুমকো দুলও হতে পারে, বা আংটিও হতে পারে, আবার কোনো নখও হতে পারে, এমনকি ভিকটিমের চুলও হতে পারে, মাথার চুলও। আমার চুল? সিরিয়াল কিলার্স এরা সবসময়ই একা থাকতে পছন্দ করে, ওদের কোনো বন্ধু হয় না। তাই অন্যদেরকে, এমন লোকেদেরকে এড়িয়ে চলতে হবে যাদের হাব ভাব বা চাল চলনে একটু অন্যরকম, কিছু অদ্ভুত ধরনের আচরণ দেখা যায়। তা সত্ত্বেও ব্যাপারটা হলো, সিরিয়াল কিলার থেকে বাঁচতে হলে আমাদেরকে সাবধানে থাকতে হবে। সত্যি সাবধানতার প্রয়োজন। হ্যালো, এসিপি পদ্মমান হিয়ার। কোথায়? ঠিক আছে, আমরা এখনই পৌঁছচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সরি, যেতেই হবে। নো প্রবলেম স্যার। স্যার কিন্তু থ্যাংক ইউ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর থ্যাংক ডকুমেন্টারি। ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। ওকে, একদম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। নিয়ে যাও। সালুখে, দেখে কি মনে হচ্ছে? বস, মৃত্যুর কারণ এখনো কিছু বুঝতে পারছি না। ল্যাবে নিয়ে গিয়ে দেখছি। আর ডক্টর, এই চিহ্ন? হ্যাঁ দয়া, এই যে চেয়ারে বাঁধা ছিল দড়ি দিয়ে, তারই চিহ্ন এটা। বস, আমি যাচ্ছি, ল্যাবে গিয়ে চেক করছি। স্যার, দিয়া এই পেন্ডেন্টটা পড়েছিল। কোনো
বিশেষ লকেট কি এটা? স্যার এই পেন্ডেন্টে জিপিএস বেস সেফটি অ্যালার্ম আছে। এই পেন্ডেন্ট পরে থাকা ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, এই পেন্ডেন্টটা দুবার প্রেস করলে পেন্ডেন্ট পরে থাকা ব্যক্তির ইমার্জেন্সি লিস্টে যে কটা নাম্বার থাকবে তাদের কাছে একটা SOS মেসেজ যাবে যে এই ব্যক্তি বিপদে আছে। আচ্ছা, কাল রাত্রে এই পেন্ডেন্টটা দুবার টিপেছিল। হ্যাঁ স্যার, কটার সময়? প্রায় 12:30টার সময়। আর ওর এই SOS মেসেজ ওটা কার কাছে গেছে? স্যার ওই দুজনের কাছে। এদিকে এসো। কি নাম তোমাদের? সমর। সমর। নবীন। নবীন। কি সম্পর্ক ছিল দিয়ার সাথে তোমাদের? স্যার আমার গার্লফ্রেন্ড ছিল। স্যার আমার কলেজের বন্ধু। যখন দিয়া তোমাদের SOS মেসেজ করলো তখন তোমরা কিছু করনি কেন? হ্যাঁ স্যার এটার জন্য আমারও আফসোস হচ্ছে যে আমি ফোনটা সাইলেন্ট কেন রেখেছিলাম। যদি আমি ফোনটা সাইলেন্ট না রাখতাম স্যার আজ দিয়া বেঁচে থাকতো। ফোন সাইলেন্ট ছিল। আর তোমার নবীন, তোমার ফোনটাও সাইলেন্ট মোডে ছিল? না স্যার, স্যার আমি শুয়ে পড়েছিলাম আর আমি বুঝতেই পারিনি কখন আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিল। আশেপাশের ঘটনা থেকে আমি ওকে এই পেন্ডেন্টটা এনে দিয়েছিলাম, কিন্তু লাভ কি হলো যখন এটা কোনো কাজেই এলো না। ওই ঘটনার ব্যাপারে বলছো? ওই যে চুল কাটা গেছে ওই মেয়েদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এরকম ঘটনা অনেক ঘটেছে এই চত্বরে। এই দিয়ার মতো অনেক মেয়েরই চুল কাটা হয়েছে, কিন্তু কাউকে হত্যা করা হয়নি। আর লোকে তো এটাও বলছিল যে কোনো আত্মা টাত্মার চক্কর আছে। কি বললে তুমি? ভূত, আত্মা? আমি বলছি না স্যার, লোকেরা বলছে। স্যার এই এলাকার সব মেয়েরা বেশ আতঙ্কিত রয়েছে। সূর্য ডোবার আগেই নিজেদেরকে বাড়িতে বন্দি করে নেয়। কিছু মেয়েরা তো নিজেরাই নিজেদের চুল কেটে ফেলেছে, আর অনেকে সাধু আর জ্যোতিষীদের কাছে যাওয়া শুরু করেছে। তারা মনে করছে এই সাধুদের আশীর্বাদে এই সমস্ত অলৌকিক শক্তির হাত থেকে রক্ষা পাবে। এটা কোনো অশুভ শক্তির কাজই নয়, এটা কোনো মানুষই করেছে এটা। স্যার হ্যাঁ ইন্সপেক্টর সুশীল এই কেসটারই তদন্ত করছেন। হ্যাঁ সুশীল বাবু বলুন। স্যার কিছু বুঝতে পারছি না। এ প্রচুর মেয়ের চুল কেটেছে, কিন্তু মেরেছে শুধু একজনকেই। শুধু একটা মেয়েকেই মেরেছে? হ্যাঁ কি বলতে চাইছেন আপনি? আরো মেয়েদের মারা উচিত ছিল? আমাদের লজ্জা করা উচিত। আমাদের থাকা সত্ত্বেও একটা মেয়ের জীবন চলে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে অন্য কোনো নিরীহ মেয়ের মৃত্যু হওয়ার আগেই। বুঝেছেন আপনি? স্যার পুরো ডিটেলসটা চাই আমার, যত তাড়াতাড়ি সম্ভব। যান। স্যার। স্যার। হ্যাঁ ফেডরিক, এই নিন এই পুরো কাণ্ড কারখানার সমস্ত ফাইল। ইন্সপেক্টর সুশীল এই মাত্র পাঠিয়েছেন। কটা ফাইল পাঠিয়েছে? 8টা। দয়া, অভিজিৎ, ফাইলগুলো ভালো করে স্টাডি করো, চেক করো, দেখো। আর প্রত্যেকটা মেয়ের সাথে কথা বলে দেখো, জিজ্ঞাসা করো ওদের সাথে কি করা হয়েছে। দিয়া ছাড়া আর কোনো মেয়ের যেন প্রাণ না যায়। অদিতি, আপনি বলেছিলেন যে আপনি বিছানায় বসে লাইট অফ করেছিলেন, তারপর কি হয়েছিল? স্যার হঠাৎ করে একটা জোরালো আলো আমার চোখে পড়লো, আর তারপরে কি হলো আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু ওই উজ্জ্বল আলো মনে আছে, তার বেশি আর কিচ্ছু নয়। আচ্ছা তারপরে কি হয়েছিল? ঘরের আলো বন্ধ হয়ে যাওয়ার পর আমার চোখে একটা জোরালো আলো পড়লো, আর তারপর আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার চোখ একদম ধাঁধিয়ে গেছিল। আচ্ছা জ্ঞান ফিরে আসার পরে কি হয়েছিল? যখনই আমার চোখটা খুললো আমি দেখলাম কেউ আমার চুল কেটে নিয়েছে। আমি চেঁচালাম আর তারপর আমি পুলিশকে কল করলাম। হ্যাঁ স্যার, আমিও একটা খুব জোরালো আলো দেখেছিলাম। যেরকম টিভিতে দেখেছিলাম সব মেয়েদের সাথে হয়েছে, ওরকম আমার সাথেও হয়েছে। ওই ভূতটা আমার চুল সব কেটে দিয়েছে। ভূত নয়, অপরাধী। এই আপনার হাতে কি রয়েছে? স্যার আমার চুল। আপনার চুল? ও অপরাধী তোমার চুল কেটে নিজের সঙ্গে নিয়ে যায়নি? না তো। অদ্ভুত একটা ব্যাপার। এই আসামি যে মেয়ের চুল কেটেছে সেই চুলগুলো নিজের সঙ্গে নিয়ে গেছে, কিন্তু এই 4টে মেয়ের চুল কেটে চুলগুলো বাড়িতেই ফেলে গেছে। এটা কেন আসামি করলো আর কেন? স্যার হতে পারে যে ওদের ওপর হামলা হয়নি, ওরা এগুলো এই নিউজে দেখেছে, তাই পাবলিসিটির জন্য এমন ভাব দেখাচ্ছে যে ওদের ওপরেই হামলা হয়েছে। স্যার দুটো মেয়ের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই।
ওদের ভুল ধারণা হয়েছিল ওদের সঙ্গে এরকম কিছু হয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি। তার মানে শুধু 4টে মেয়ের ওপরে হামলা হয়েছে? অদিতি, বাণী, চিত্রা আর ঈশা? ইয়েস স্যার। একটা কাজ করি, আমরা আবার নতুন করে শুরু করি যেখান থেকে এসব শুরু হয়েছিল। ক্রাইম লোকেশনের ফটোগ্রাফ, প্রমাণ, যা কিছু পাওয়া গেছে ওখান থেকে সব কটা ভালো করে চেক করো দ্বিতীয়বার। কিছু না কিছু আমরা নিশ্চয়ই ছেড়ে গিয়েছি, যেটা এবারে আমরা পাবো। অদিতি, বাণী, চিত্রা, ঈশা। পেয়ে গেছি স্যার। হ্যাঁ স্যার, ঈশার বাড়িতে যে মোমবাতি ছিল তার মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছি। এটা আসামির হতে পারে স্যার। যদি এই ফিঙ্গারপ্রিন্টটা আসামির হয় তাহলে সে খুব ভুল করেছে। অভিজিৎ, আমাদের ক্রিমিনালের ডেটাবেসটা চেক করো, দেখো তো এ কোনো পুরনো পাপি কিনা। স্যার। হ্যাঁ বলো। স্যার, এ তো পুরনো পাপি, কিন্তু 17 বছর বয়স। 17 বছরের? হ্যাঁ স্যার, এই 17 বছরের বাচ্চাটা কুনাল। আর কয়েক মাস আগেই মদ খাওয়ার অপরাধে আন্ডারেজ ড্রিঙ্কিং এর জন্য একে গ্রেপ্তার করা হয়েছিল। মাত্র 17 বছরের ছেলে এইসব কাজ করছিল? এটা তো ওর সাথে দেখা করলেই জানা যাবে। এমনিতে তো সিরিয়াল কিলাররা অ্যাডিকশনের মধ্যেই থাকে, নেশা করে, ড্রাগস নেয়। এ থাকে কোথায়? স্যার, এ চুনাপট্টিতে থাকে। চুনাপট্টি? তাহলে আর দেরি কেন, দেখা করে আসো ওর সাথে চুনাপট্টিতে। বিশ্বাসই হচ্ছে না, একটা 17 বছরের ছেলে এইসব কাজ করছে কি করে? কুনাল। হ্যাঁ, আপনারা কে? সিআইডি। সিআইডি? তোমার লজ্জা করে না? পড়াশোনা করার বয়সে এইসব করছো? হ্যাঁ কি স্যার? কে এসেছে কুনাল? আরে স্যার, আপনারা? ঈশা, তুমি এখানে কি করছো? স্যার, এটা আমার মাসির বাড়ি, কিন্তু আপনারা এখানে? কুনালের সঙ্গে দেখা করতে এসেছি। কুনাল এ আমার কাজিন স্যার। কাজিন? তুই তোর কাজিনের চুল কেটেছিস? স্যার আমি তো স্যার ঈশা দিদির সাথে একটু মজা করেছিলাম স্যার। স্যার, আমি ওই চুল কেটে দেওয়া লোকটার ব্যাপারে নিউজ পেপারে পড়েছিলাম স্যার। আমি ভাবলাম এই মজাটাও একটু ঈশা দিদির সাথে করা যাক। মা, মা আমার চুল। আর মা আমার সব ও চুল চিল্লে কেটে চিল্লে দিয়েছে। সারা বাড়ি মাথায় তুললো আর পুলিশকে ফোন করে দিল স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, সেই জন্য আমি ওই চুলগুলো ফেলে দিলাম স্যার, আর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলাম স্যার। তুই এত বাজে মজা করেছিস আমার সাথে? দিদি সরি। আমি তোকে কখনো ক্ষমা করব না, কখনো সরি নয়। সরি দিদি সরি স্যার। আমি শুধু ঈশা দিদির চুল কেটেছিলাম স্যার, বাকি কোনো মেয়ের চুল কাটিনি আমি স্যার। আমরা তোমার কথা বিশ্বাস করবো কি করে? আপনি চাইলে আমার মাকে জিজ্ঞেস করে নিন স্যার, যে দিন ওই ঘটনাগুলো ঘটেছে ওই দিন আমি বাড়িতেই ছিলাম স্যার। তোর সব জিনিসটা মজা লাগে না জানিস? যখনই ওই মুহূর্তের কথা ভাবি ভয়ে বুকটা আমার কেঁপে ওঠে। দিদি সরি দিদি তোমার সরি। ভাগ্য ভালো যে আমরা তোমাকে অ্যারেস্ট করছি না। নিজের স্বভাব পরিবর্তন করো, নাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়বে তুমি। সমস্ত সিরিয়াল কিলার বা সিরিয়াল অ্যাটাকার নিজের ভিকটিমকে একটা প্যাটার্নে চুজ করে। হ্যাঁ ঠিকই বলেছো দয়া। হ্যাঁ এরকমই তো হয়। তোমার মনে আছে তো দয়া ওই কেসটা, যেখানে কিলার 40 থেকে 50 বছরের মাঝে বিজনেসম্যানকে চুজ করেছিল নিজের শিকার করার জন্য? হ্যাঁ স্যার, একটা কেসে স্যার
সিরিয়াল কিলাররা তাদেরই টার্গেট করত যাদের কাছে লাল গাড়ি আছে। ঠিক ওই রকমই এই মেয়েগুলোর কেসেও একটা ফিক্সড প্যাটার্ন আছে। স্যার সব মেয়েদেরই বয়স প্রায় 20 থেকে 35-এর মধ্যে। আর এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ছিল স্যার, চাকরি করতো আর বাড়িতে একলা থাকতো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকের চুল কিন্তু লম্বা ছিল। ছোট চুল আছে এরকম কোনো মেয়েরই চুল কাটা হয়নি। সেটাই তো মেন প্যাটার্ন, লম্বা চুলওয়ালা মেয়েদেরইও বেছে নিত। কিন্তু স্যার এর মধ্যেও কোনো বিশেষ পছন্দের ছিল না ওর। এই বানি আর দিয়া ওদের কোকড়ানো চুল ছিল, অদিতি আর চিত্রা ওদের চুল সোজা ছিল। এই যে সিরিয়াল কিলাররা হয় না স্যার, ওরা স্পেসিফিক হয় নিজের পছন্দের বিষয়ে। হ্যাঁ, একটা ব্যাপার কমন, এই সব মেয়েদের পাশেও ক্যান্ডেল রেখে গেছে। হ্যাঁ, এই নটটা দয়া, একটা ব্যাপার নোটিস করেছো তুমি? কি হয়েছে স্যার? এই নোটস গুলো দেখো, অদিতি আর চিত্রাকে যেভাবে বেঁধেছিল চেয়ারের উপর, নোটস গুলো দেখো, এখানে এক রকমের নোটস, আর দিয়া আর বাণীকে যেভাবে বেঁধেছিল এই নোটস গুলো একেবারে আলাদা। দয়া, যে নোটস দিয়ে দিয়া আর বাণীকে বাঁধা হয়েছিল এই নট গুলোকে বো লাইন নট বলে, বো লাইন নট, যেরকম টাইয়ের হয় না, আর এই নট গুলোকে বলে ট্রিপল ব্যারেল নট। কেউ কাউকে যদি বাঁধে স্যার, তাহলে তো একই রকম গিট ব্যবহার করবে, কিন্তু ও দু ধরনের গিট ইউজ করেছে। এটা মনে হচ্ছে যে আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে, কিংবা এর মানসিক পরিস্থিতি ঠিক নয়, স্কিউজোফেনিক আছে ওর। হ্যাঁ, কিন্তু দয়া, সবার আগে আমাদের এটা জানতে হবে ও শিকারগুলো বাছে কি করে আর কখন বেছে নিত, আর ও শিকার বেছে নিত কোন জায়গায়। হয়তো সব মেয়েরা একই অফিসে চাকরি করত, একই জিমে যেত বা একই বিউটি পার্লারে যেত, কোনো না কোনো একটা সূত্র নিশ্চয়ই আছে, আর যেটা এদের সবাইকে এক করে দিয়েছে। কিন্তু কি? স্যার এই দিয়ার বন্ধু সমর আর নবীন, ওদের বক্তব্য যে রাতে দিয়া খুন হয় ওই রাতে ওরা নাকি ডান্ডিয়া খেলতে গেছিল প্রেমাল গ্রাউন্ডে। প্রেমাল গ্রাউন্ড? হ্যাঁ স্যার, চিত্রা ওখানেই গেছিল ডান্ডিয়া খেলতে, যেই রাতে ওর চুল কাটা হয়েছিল। অদিতি আর বাণী, খোঁজ নাও তো পঙ্কজ, যে ওরা প্রেমাল গ্রাউন্ডে গিয়েছিল কিনা। হ্যাঁ বস, ওই মেয়েটির মৃত্যু গলা টিপার কারণে হয়েছে। গলা টিপে মারা হয়েছে? স্যার এই হলো তার রিপোর্ট। স্যার, হ্যাঁ স্যার আপনার সন্দেহ ঠিক ছিল স্যার। অদিতি আর বাণী সেই রাতেই ডান্ডিয়া খেলতে গেছিল যে রাতে ঘটনাটা ঘটেছিল। তার মানে হলো দয়া, আসামি প্রেমেল গ্রাউন্ডে যেত ডান্ডিয়া প্রোগ্রামে, আর কোনো লম্বা চুলালা মেয়েকে ও বেছে নিত নিজের শিকারের জন্য। ওখান থেকে বেরোনোর পর ওকে ফলো করে আর সুযোগ পেয়েই কাজ হাসিল করে নেয়। তাহলে তো একে ধরা কঠিন নয় দয়া। সেটা কি করে স্যার? ফেডরিক, ইঁদুরকে ধরার জন্য তাকে লোভ দেখানো হয়, তারপরে ওকে ট্র্যাপে ধরে ফেলে, আর ব্যাস। ঠিক ওই রকমই শিকার ঠিক ঘুরে ফিরে আসবে প্রেমেল গ্রাউন্ডে ডান্ডিয়া প্রোগ্রামে, আর আমরা তার অপেক্ষা করব। কিন্তু স্যার নবরাত্রি তো শেষ হয়ে গেছে, তাহলে পরের বছরের জন্য ওয়েট করতে হবে। নবরাত্রি শেষ হয়ে গেছে তো কি হয়েছে, ডান্ডিয়ার প্রোগ্রাম আমরা নিজেরা অ্যারেঞ্জ করব, পুরো এরিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করব, ব্যানার লাগাবো, আর এইবার আসামির জন্য শিকার আমরা তৈরি করব। আমরা কিভাবে স্যার? সিম্পল ব্যাপার ফেডরিক, এবারে ডান্ডিয়ার প্রোগ্রামে থাকবে একজন লম্বা কোকড়ানো চুলওয়ালা মেয়ে, আর দ্বিতীয় একটি মেয়েও থাকবে, লম্বা সোজা চুলওয়ালা একটি মেয়ে।
নকল চুলের এক্সটেনশন আসল বলে মনে হচ্ছে। হ্যাঁ অভিজিৎ, সবকিছু ঠিক আছে? হ্যাঁ দয়া। ওকে ফাইন। হাই ম্যাম। হাই। ওয়াও, আপনি তো খুব সুন্দরী। আপনার মেকআপ খুব সুন্দর হয়েছে। স্পেশালি আপনার কার্লি হেয়ার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। হাই। হাই। আপনার ড্রেসটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার ড্রেসটাও খুব সুন্দর। ওহ থ্যাংক ইউ। তবে আপনার চুলটা খুব সুন্দর। স্ট্রেট করিয়েছেন নাকি ন্যাচারালি এরকম? প্রকৃতির দান এটা। ও শোনো, আমার পাশে একটা ছেলে ডান্স করছে, একটু গন্ডগোলের মনে হচ্ছে। হ্যাঁ সারিকা, কোথায় ও? আমার পাশেই ছিল। এখানে ছিল, তাহলে গেল কোথায়? রবি, স্যার। তুমি যাও, আমি তোমার পিছনেই আছি, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। হ্যাঁ অভিজিৎ, আমি রবির পিছনে যাচ্ছি, তুমি সারিকার পিছনে থেকো। ওকে, আমি সারিকার পেছনে যাচ্ছি। ওকে। সারিকা, হ্যাঁ ঘাবড়িও না, আমি তোমার পেছনে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে যাও। ওকে। ওফো, এখানে তো কোনো অটো বা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। মনে হচ্ছে বাড়ি পায়ে হেঁটেই যেতে হবে। স্যার, কেউ পিছু নিয়েছে নাকি? না, এখনো পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। তুমি এগিয়ে যাও, যদি কেউ তোমায় ফলো করে।
দয়া, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। কাউকে দেখতে পাচ্ছ? না সারিকা, অল ক্লিয়ার। ওকে। স্যার, সব ঠিক আছে? স্যার হয়তো আজকে অ্যাটাকার ডান্ডিয়া খেলতে আসেইনি, নয়তো স্যার অন্য মেয়ের পিছনে গিয়েছে। দেখা যাক, আর একটু অপেক্ষা করি। সারিকা, সব ঠিক আছে? সারিকা, কি হলো? মনে হচ্ছে সারিকার উপর অ্যাটাক হয়েছে। সারিকার উপরে অ্যাটাক হয়েছে পুরবি, আমি ওখানে যাচ্ছি। স্যার আমিও আসছি। ও নো, সারিকা তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। হট। আরে, এ তো ওই ছেলেটা যে ওখানে ছিল। চুল কাটার প্রচুর শখ তোর, হ্যাঁ? তোর জন্য সেলুন খোলাচ্ছি আমরা। বল, দিয়াকে কেন মেরেছিস? না 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 স্যার, আমি কাউকে মারিনি। কথা বলছিস? না স্যার, আমি কাউকে মারিনি স্যার, সত্যি বলছি। মেয়েদের চুল কাটিস? হ্যাঁ, দেখি কি এসব। সাইনোফোলিমাস? সাইনোফোলেমাস? এটাতে তো মানুষ বড় জোর সেন্সলেস হতে পারে, মরে যেতে পারে না। স্যার আমি বলেছিলাম তো স্যার, আমি কাউকে মারিনি। আমি শুধু মেয়েদের অজ্ঞান করবার জন্য এটা ব্যবহার করতাম, যাতে করে ওদের চুলগুলো ভালোভাবে কাটতে পারি। দিয়াকে মেরেছিস কিভাবে? হ্যাঁ স্যার আমি মারিনি স্যার, বিশ্বাস করুন আমি মারিনি। আচ্ছা সারিকা, আচ্ছা এটা কি পসিবল যে এই কেমিক্যালস দিয়ে দিয়ার খুন হতে পারে? যদি ওর এতে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওর মৃত্যু হতে পারে, আদারওয়াইজ। তাহলে দেখো একবার টেস্ট করে কি জানতে পারা যায়। হ্যাঁ, টেস্ট করে দেখছি। আর তুই চল, তোর বিরুদ্ধে চুল কাটা হবে, চল। আচ্ছা, পুরবি কোথায়? ওর তো এখানে আসার কথা ছিল। পুরবি তো ও তো ফোন তুলছে না। পুরবি ল্যান্ডলাইনে ট্রাই করো। রিং হয়ে যাচ্ছে। পুরবি, পুরবি, আচ্ছা অপরাধী তো আমাদের সঙ্গে ছিল, তাহলে এগুলো করলো কে? তার মানে দুজন রয়েছে, আর দুজনে একই রকমের অপরাধ করছে। পুরবি, পুরবি, ঠিক আছো? কি হয়েছিল? স্যার ঠিক ওই রকমই হয়েছে। প্রথমে বাড়ির লাইট চলে গেল, আর তারপর আমার চোখে একটা তীব্র আলো পড়লো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। কি? কিন্তু স্যার এই সব কিছু কিন্তু একটা মেয়ে করছিল। মহিলা? ওখানে ছেলে আর এখানে মেয়ে, ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, চুল তো কেটে নিয়েছে, এবার এই কাটা চুল দিয়েই ওকে আমরা খুঁজে বের করব।
দেখুন সুমন ম্যাডাম, আপনি একটু বেশি ডিমান্ড করছেন। দেখুন গগন বাবু, আপনি যে কাজটা দিয়েছেন না সেটা খুব সোজা নয়, খুবই বিপজ্জনক। আপনাকে আমাদের টাকা বাড়াতেই হবে। ঠিক আছে, আমার উপর ভরসা রাখুন, আমি পরে বাড়িয়ে দেবো। পরে নয়, এখনই বাড়ান। এটা কি গগন স্যার? এই দেখুন চুলের ভেতর কি অদ্ভুত একটা উকুন। আগে কখনো এরকম উকুন দেখিনি। আর দেখবেও না, কারণ এই উকুনগুলো সিআইডির হয়ে কাজ করে, আর এর নাম হলো মাইক্রোস্কোপিক ট্র্যাকিং ডিভাইস। আর এই জন্যই আমি তোমাকে আমার চুল কাটতে দিয়েছি, যাতে এটার সাহায্যে এখানে পৌঁছতে পারি আর জানতে পারি আসলে ব্যাপারটা কি। স্যার, আমার কোনো দোষ নেই। আমি গগনবাবুর থেকে টাকা পেয়েছিলাম এসব করার জন্য। গগনবাবু টাকা দেবে, আর যদি বলে কুয়োতে লাভ দিতে তো তুমি দিয়ে দেবে? এখন বলো, কেন করিয়েছো তুমি এসব? আমি যে কথাগুলো বলবো সেটা একটু আশ্চর্যজনক আপনার নিশ্চয়ই লাগবে, কিন্তু এটা সত্যি যে আমাদের ব্যবসায় মানুষের চুলের দাম সোনার দামের থেকে কম নয়। কোটি কোটি টাকা রোজগার হয় এখান থেকে। উইক্স, হেয়ার এক্সটেনশন, নকল আইল্যাশেস, ফার্টিলাইজার আর অ্যামিনোসিডের মতো প্রচুর জিনিস তৈরি হয়। স্যার, আপনি ভাবতেও পারবেন না যে এই চুল দিয়ে কি কি তৈরি করা যায়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি অনেক জ্ঞান দিয়েছো, কাজের কথা এসো। এসব কেন করছিলে? এই পুরো শহরে এই একটাই ফ্যাক্টরি আছে যে হেয়ার প্রসেসিং এর কাজ করে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এই মানুষের চুলের সাপ্লাই কমে গেল। এই শহরের মেয়েদের মনে হঠাৎ করে এই ধারণাটা কি করে চলে এলো যে চুল বড় করতে হবে, আর সবাই চুল বড় করতে লাগলো। এই সময় আমি ভাবলাম যে কিছু একটা এরকম প্ল্যান করতে হবে যাতে এই মেয়েরা নিজে থেকেই চলে আসবে নিজেদের লম্বা চুল ছোট করবার জন্য। তাই তুমি ভাবলে যে এমন একটা ভয় তৈরি করা যাক শহরে, যাতে মেয়েরা ভয় পেয়ে গিয়ে নিজেই নিজেদের চুল কেটে ফেলে, হ্যাঁ? আর তোমার জন্য লাভই লাভ। হ্যাঁ, আর সেই জন্যই এই কাজের জন্য আমি দুজন লোককে রেখেছিলাম, সুমন আর রাজু। স্যার, আমরা দুজন ডান্ডিয়াতে গিয়ে লম্বা চুলওয়ালা মেয়েদের খুঁজি। আমি স্ট্রেট চুলওয়ালা মেয়েদের, আরও কার্লি চুলওয়ালা মেয়েদের। আমরা ওদের পিছু নিয়ে ওদের বাড়ি অবধি যাই। 800 লুমিনের জোরালো আলোর ফ্ল্যাশ লাইট ওদের চোখে আমরা ফেলি। তারপরে আমরা কেমিক্যাল দিয়ে ওদের অজ্ঞান করি, ওদের চুল কাটি, তারপর আমরা ওখান থেকে পালিয়ে যাই। ঠিক আছে, এটা তো বুঝলাম কেন আর কিভাবে করতে, কিন্তু এইসব করতে গিয়ে দিয়াকে খুন করলে কেন? স্যার, আমি মারিনি ওকে, জানি না কি করে মারা গেল। হয়তো সেই সমস্ত কেমিক্যালের জন্য যা দিয়ে তোমরা মেয়েদের অজ্ঞান করতে। হয়তো ওই কেমিক্যালের জন্য ওর অ্যালার্জি হয়, আর তাতেই ওর মৃত্যু ঘটে। স্যার, আমি কি করে জানবো যে ওর অ্যালার্জি ছিল? আর এরকম আপনারা আমায় মিথ্যে খুনের মামলায় গ্রেপ্তার করতে পারেন না। হ্যাঁ, ডক্টর সালুকে। অভিজিৎ, আমি ওই মেয়েটার বডিটা টেস্ট করেছিলাম। ভাই, ওর তো জেলোফলেমাস নামের কেমিক্যালের কোনো অ্যালার্জি নেই। অভিজিৎ, দিয়ার মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। আরো একটা কথা, আমি ওর ফুসফুসের মধ্যে একটা ফাইবারের টুকরো পেয়েছি, কোনো কাপড়ের ফাইবার। তার মানে এটা পরিষ্কার যে কেউ কোনো কাপড় দিয়ে অথবা কোনো বালিশ দিয়ে ওর মুখটা চেপে ধরেছিল, সেই কারণে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আর মারা গেছে। তার মানে দিয়ার চুল কাটার পরে আর আমাদের পৌঁছানোর আগে অন্য কেউ নিশ্চয়ই ছিল দিয়াদের বাড়িতে, যে দিয়ার মুখটা বালিশ দিয়ে চেপে ধরেছিল আর দিয়া মারা যায়। মানে খুনির এই চুল কাটার সঙ্গে কোনো সম্পর্কই নেই? হ্যাঁ পঙ্কজ, এই খুনি অন্য কেউ। খুনি ওদের দুজনের মধ্যেই কেউ একজন, ওদের দুজনের মধ্যে যাদের দিয়া SOS মেসেজ পাঠিয়েছিল। সমর, তোমার মোবাইল ফোনটা সাইলেন্ট মুডে ছিল, এই জন্য দিয়ার পাঠানো SOS মেসেজ তুমি দেখতে পাওনি। হ্যাঁ স্যার। আর নবীন,
তোমার ফোনের ব্যাটারি চলে গেছিল, তাই তো? রাইট স্যার। মিথ্যে। স্যার আমরা মিথ্যে কথা কেন বলবো স্যার? তাহলে কি মোবাইল কোম্পানি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, এটা ওদেরই রিপোর্ট। এই রেকর্ড অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমরা দুজন তোমাদের বাড়িতে ছিলে না। স্যার আমি আমার বাড়িতেই ছিলাম স্যার। আবার মিথ্যে মিথ্যে বলছো তুমি। তুমি রাধিকার বাড়িতে ছিলে, রাধিকার বাড়িতে। রাধিকা? স্যার আমি কোনো রাধিকাকে চিনি সেই না। রাধিকা তোমার দ্বিতীয় গার্লফ্রেন্ড, যার জন্য তুমি দিয়ার সঙ্গে ব্রেকআপ করতে চাইছিলে। ওহো, আমরা কি করে জানতে পারলাম? সেটা আসলে এই ডায়েরির জন্য, দিয়ার পার্সোনাল ডায়েরি। চিনতে পারলে? এর মধ্যে ওর সব কথা লেখা রয়েছে। তোমায় খুব ভালোবাসতো, তাই না? অতটাই ভালোবাসতো যতটা নবীন ভালোবাসতো দিয়াকে। কি? নবীন তুই দিয়াকে ভালোবাসতিস? হ্যাঁ, এত ভালোবাসতো যে সবসময় দিয়ার সিকিউরিটির কথা চিন্তা করতো, আর সেই কারণেই ও ওকে এই পেন্ডেন্ট এনে দিয়েছিল। আর SOS মেসেজ পাওয়ার পরে ও খুব তাড়াতাড়ি ওর বাড়িতে পৌঁছেছিল। তো নবীন সেই রাতে কি হয়েছিল সেটা তুমি বলবে নাকি আমরা বলবো? স্যার ওই রাতে দিয়া 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 ওঠো, দিয়া জল, দিয়া 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 ওঠো, দিয়া দিয়া তুমি 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 ঠিক আছো? দিয়া এসব কে করেছে? তোমাকে কে বেঁধেছে? সমর কোথায়? কি বললে তুমি? সমর কোথায়? আমি আমার সব কাজ ছেড়ে তোমার কাছে ছুটে চলে এলাম, আর তুমি এখন বলছো সমর কোথায়? SOS মেসেজ তো ও পেয়েছে, তাহলে ও সাহায্য করতে কেন এলো না যখন তোমার ওকে সব থেকে বেশি প্রয়োজন? দিয়া শোনো, যদি এই দুনিয়ার সব থেকে বেশি কেউ তোমায় ভালোবাসে, তবে শুধু সেটা আমি, আর কেউ নয়, সমরও নয়। নবীন, আমি তোমার ভাবনাকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ এইসব ছাড়ো, আর প্রথমে আমাকে খোলো আর পুলিশকে ডাকো। মনে হচ্ছে কেউ আমার চুল কেটে দিয়েছে। কেটে যাওয়া চুল তো আর ফেরত পাবে না, কিন্তু ভেঙে যাওয়া হৃদয় দ্বিতীয়বার আর জুটতে পারে না। নবীন, নবীন কোথায় যাচ্ছ? নবীন, কি করছো নবীন? নবীন, নবীন! যদি আমি দিয়াকে এত না ভালোবাসতাম, তাহলে আমি হয়তো ওর প্রাণও নিতাম না। ভালোবাসা, যাকে তুমি ভালোবাসা বলছো সেটা ভালোবাসা নয়, স্বার্থপরতা। যদি তুমি দিয়াকে সত্যিই ভালোবাসতে, তাহলে ওর খুশিটাকেই তুমি নিজের খুশি মনে করে নিতে, কিন্তু না, তুমি শুধুমাত্র ওকে পেতে চেয়েছিলে, ব্যাস। নিজের ভালোবাসা বাঁচাতে সবাই নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। ভালোবাসার গলা টেপে না, ভালোবাসার মিথ্যে নাটকে তোমাকে খুনি তৈরি করেছে। নিজেরই ভালোবাসাকে তুমি খুন করে দিয়েছো, মেরে ফেলেছো দিয়াকে। তোমার হয়তো ফাঁসিই হবে।